ওই সময় না কোথা থেকে একটা অদ্ভুত রকমের একটা শক্তি, একটা সাহস তোমার মধ্যে অটোমেটিকলি দেখবে চলে আসবে। প্রেগনেন্সিতে অনেকবারই আমার বেবি মুভমেন্ট কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যেত, সেক্ষেত্রে ব্যথাটা করবে না। ওই সময় না একটা মানে হালকা হালকা একটা ভয় তো ফিলিং মানে থাকেই যে কি হবে না হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আমার প্রেগনেন্সির ভিডিওগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। তো আজকে আমি যেটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে সি সেকশন ডেলিভারি নিয়ে কিছু এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটার কি সাইড এফেক্ট আছে না আছে সেটাও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওটা পুরোটা দেখে যদি ভালো লাগে তোমাদের তো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিও এবং তোমাদের প্রিয়জনদের সঙ্গে তোমরা এই ভিডিওটা শেয়ার করতে পারো। তো চলো শুরু করছি। 2 তারিখে আমার বেবির মুভমেন্ট বন্ধ হয়ে গেছিলো কিছুক্ষণের জন্য। তো তারপর আমরা ডক্টরের কাছে গেছিলাম। তো উনি বললেন যে বেবির ডেলিভারি যতটা তাড়াতাড়ি করা যায় খুবই ভালো। তো যদি আপনি কালকেই অ্যাডমিট হয়ে যেতে পারেন তাহলে সেটা তো অনেকটাই ভালো, বেবির জন্য অনেকটাই সেফ। তো আমরা পরে ডিসাইড করি আমরা 3 তারিখেই ডেলিভারিটা করাবো। তারপরে ডক্টরকে আমরা বলি, ডক্টর বলেছিলেন যে বাড়িতে গিয়ে কনসাল্ট করে আপনারা আমাকে ডেটটা জানিয়ে দেবেন এবং টাইমটা জানিয়ে দেবেন। তো আমরা সেই হিসেবে ডেটটা বলে দিই। 2 তারিখে বেবি মুভমেন্ট বন্ধ হয়ে যাওয়ার পরে বাড়ির সবাই অনেকটা টেনশনে পড়ে যায়। আমি তো টেনশন করছিলামই, বাড়ির সবাই অনেকটা টেনশন করছিল যে কী হবে। তো এর আগে একটা ছোট্ট ঘটনা বলে দিই। তার 1 সপ্তাহ আগে আমার কিছু সমস্যা দেখা দিয়েছিল। তো সেই জন্য ডক্টর আমাকে ইমার্জেন্সিতে অ্যাডমিট করায়। তো সেই ক্ষেত্রে কী হয়েছিল, ডক্টর আমাকে ইঞ্জেকশন পুশ করেছিল এবং আমাকে ওই মুহূর্তে ইমিডিয়েটলি অক্সিজেন দিয়েছিল যাতে বেবির মুভমেন্টটা বোঝা যায়। কারণ বেবির মুভমেন্টটা মানে কন্টিনিউয়াসলি বন্ধ হয়ে যাচ্ছিলো বারবার। মানে তো সেই সময় কি হয়েছিল, আমাকে ইমার্জেন্সিতে অ্যাডমিট করে দিয়েছিল। তারপরে কিছুটা বেবির কন্ডিশন ঠিকঠাক হয়। তো সেক্ষেত্রে ডক্টর আমাকে বলেছিল যে আর 1 সপ্তাহের মতো কোনো রকমভাবেই আমাকে ওয়েট করতেই হবে, তারপরে গিয়ে আমার ডেলিভারিটা করানো পসিবল। তো সেই ক্ষেত্রে আমরা আর 1 সপ্তাহের মতো ওয়েট করেছিলাম। তো সেই ক্ষেত্রে ডেট হয়েছিল 2 তারিখ। তো 2 তারিখে কিছুক্ষণের জন্য আবার মুভমেন্টটা বন্ধ হয়ে গেছিলো। তো আমরা ইমিডিয়েটলি দুপুরবেলা চলে যাই ডক্টরের কাছে। ডক্টরকে আমরা গিয়ে বলি যে এরকম এরকম প্রবলেম হচ্ছে। তো উনি বলেন যে ঠিক আছে, আপনার যদি পসিবল হয় আপনারা তাহলে কালকেই ডেলিভারিটা করে নিন, তাহলে এটা খুব ভালো। তো আমি মানে যেহেতু বেবি মুভমেন্ট বারবার করে বন্ধ হয়ে যাচ্ছিলো, তো আমরা আর বেশি কিছু চিন্তাভাবনা না করে আমরা নেক্সট দিনই ডেলিভারিটা করানোর কথা সিদ্ধান্ত নিই এবং আমরা ডক্টরকে সেটা জানাই যে আমরা কালকেই করব। তো ডক্টর তারপরে আমাদের বলে দেন যে ঠিক আছে, তাহলে এরকম প্রিকশন এইভাবে আপনাকে নিতে হবে। তো যেটা বলেছিলেন যে সকালবেলা শুধু জল, আর আমার যেহেতু লাস্টের দিকে থাইরয়েড ধরা পড়েছিল, তো থাইরয়েডের ওষুধটা খেয়ে জল খেয়ে শুধুমাত্র জল আর একটা বিস্কুট আমি খেতে পারবো, খেয়ে যেতে পারবো। বেশি আমাকে মানে খাওয়া তো অ্যাকচুয়ালি করাই যাবে না, পেটটা খালি রাখলে ওটা হচ্ছে সেফ। তো সেক্ষেত্রে তাই করি আমি ডক্টরের কথা মতো। তো চলে যাই সকাল সকাল, আর আমার সমস্ত কিছু রেডি করাই ছিল ব্যাগে, হসপিটাল ব্যাগ নিয়ে আমি চলে যাই নার্সিংহোমে। 6টার সময় অ্যাডমিট হয়ে যাই। আর হ্যাঁ, হসপিটাল ব্যাগে কী কী নেওয়া দরকার, কী কী তোমার নেওয়াটা খুবই জরুরি, তো সেটার জন্য আমি একটা আলাদা ভিডিও একটা বানাবো। তো সেটার মধ্যে ডিটেলসে ওটার মধ্যে বলা থাকবে যে কোন কোন জিনিস আমাদের নেওয়াটা খুবই আবশ্যক। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাডমিট হওয়ার পরে আমাকে সমস্ত যা যা ছিল ওদের মানে ফর্মালিটিস, সেগুলো সব ওরা করে নিচ্ছিল নার্সিংহোমের লোকজন, কম্পাউন্ডার যারা যারা ছিলেন আর কি, তো তারা করে নিয়েছিলেন। আর তারপরে বলা হলো যে এরকম যেহেতু আমার সিস্টারও অপারেশন হওয়ার কথা ছিল, তো তাই জন্য ডক্টর ওখান থেকে বলে দিলেন যে আপনার পরিচিত জন্য কেউ থাকে যে আপনাকে ব্লাড দিতে পারবে। তো সেক্ষেত্রে আমার ভাইরই আছে, আমার মা আছে, ও পজিটিভ। তো ওর জন্য আমার কোনো অসুবিধা হয়নি। তো ভাইকে সকাল সকাল ফোন করে বলে দেওয়া হয় যে ভাই চলে আসিস তুই সকাল সকাল। তো ও সকাল সকাল চলে আসে, ও 7:30টার মধ্যে চলে এসেছিল। তো আমার অ্যাকচুয়ালি অপারেশনটা শুরু হয় 8টা থেকে। তো অ্যাডমিশন হওয়ার পর প্রসেস যা যা ছিল সব কিছু করে নিল ওরা, ফর্মালিটিস করার পরে আমাকে ওরা হুইল চেয়ারে বসালো। তো হ্যাঁ, হুইল চেয়ারে বসানোর আগে যখন আমি বেডে শুয়েছিলাম তখন আমার মা আসলো আর আমার শাশুড়ি মা আসলেন। এসে ওনারা আমার সাথে একটু কথা বলছিলেন। আমি তো মানে সবাইকে দেখাচ্ছিলাম যে আমার কোনো ভয়ই নেই অ্যাকচুয়ালিতে, বাট মনে তো একটু তো ধুপুক করে যে কি হবে না হবে, কারণ এটা জীবনের প্রথম সার্জারি। এর আগে আমি মানে সামান্য কোথাও অপারেশনও হয়নি আমার। তো সেটাই হয়েছে। তো তারপরে আমাকে একটা হুইল চেয়ারে বসানোর পরে
আমাকে নিয়ে যাওয়া হলো যেটা আমার কেবিন ছিল, তো কেবিনে নিয়ে যাওয়া হলো। কেবিনে নিয়ে যাওয়ার পরে আমাকে বললো যে তো তুমি এবার ফ্রেশ হয়ে নাও। তো আমাকে জিজ্ঞাসা করলো সবকিছু আমি রেডি হয়ে আছি কিনা। তো আমি বাড়ি থেকে সব ভালো মতো একদম পুরোপুরি রেডি হয়ে গেছিলাম, যাতে ওখানে গিয়ে আমার কোনো প্রবলেম ফেস করতে না হয়। তো পুরোপুরি অ্যাকচুয়ালি আমি হাইজিন হয়ে গেছিলাম। তো সেখানে যাওয়ার পরে তারপরে ওরা বললো যে ঠিক আছে তাহলে এখন ড্রেসটা চেঞ্জ করে নাও। তো ড্রেসটা চেঞ্জ করে ওরা দুপাশে দুটো বেনুনি করে দিল। আর বেরুনি করে দেওয়ার পরে তারপরে আমাকে ওরা একটা গ্রিন কালার একটা ড্রেস পরালো, যেটা ওটি রুমের জন্য পরতে হয়। তো আমাকে পরিয়ে নিয়ে ওরা গেল। তো যাওয়ার সময় আমি আমার মার সঙ্গে, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড সবাই ছিল, ওদের সঙ্গে দেখা করলাম। আমার বোনও ছিল, সবার সাথে আমার বোনের হাজব্যান্ড সবাই ছিল, সবার সাথে কথা বলে টলে একবারে আমি গেলাম। ভগবানের নাম নিয়ে যাচ্ছিলাম যেন সবকিছু ঠিকঠাক মতো হয়ে যায়, কারণ আমার মেন সমস্যা ছিল বেবিকে নিয়ে, কারণ বেবির অনেক কমপ্লিকেশনস ছিল। তো তারপরে ওটি রুমে ঢোকার পরে ওখানে আমি ভাবছিলাম যে আমার হাজব্যান্ডকে বা আমার মাকে নিয়ে যাব। তো ওখানে বললো যে ওখানে কারোর অ্যালাউ নেই। অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড ভয় লাগছিল, আর আমার হাজব্যান্ডেরও ভয় একটু কম আছে, আর আমার মারও ভয় কোনো কিছুতেই তেমন একটা পায় না। তো আমার মার প্রচণ্ড সাহস। তো ভাবছিলাম হয় আমার হাজব্যান্ড যাবে, না কেউ, আর যদি আমার বাবা থাকতেন তাহলে আমি বাবাকেই নিয়ে যেতাম সবার আগে। তো বললো যে ওখানে যে কাউকে নিয়ে যাওয়া যাবে না। তো ওটি রুমে নিয়ে গেল। তারপরে ওখানে গিয়ে আমাকে একটা বেডে শুইয়ে দিল। আশেপাশে ইনস্ট্রুমেন্ট দেখে তো আমার ভীষণই ভয় করছিল, বাট তবুও মনকে সাহস জোগাচ্ছিলাম যে না, অপারেশন আমাকে করতেই হবে, আর আমার ভয় পেলে চলবে না। যাই না, ওই সময় না কোথা থেকে একটা অদ্ভুত রকমের একটা শক্তি, একটা সাহস তোমার মধ্যে অটোমেটিকলি দেখবে চলে আসবে যে না, আমাকে অপারেশনটা করাতেই হবে। ওই সময় না একটা হালকা হালকা একটা ভয় তো ফিলিং থাকেই যে কি হবে না হবে, বাট একটা না সাহস থাকে আলাদা যে আমাকে অপারেশনটা করাতেই হবে, এরকম একটা ব্যাপার থাকে যে আমাকে আমার সন্তানের মুখটা দেখতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। তো তারপর আমাকে শুয়ে দেয়। তারপর কিছুক্ষণ পরে ডক্টর এসে উনি আমাকে বলেন যে উনি আমার সাথে ডাইরেক্ট কিছু বলেন না, উনি আমাকে জিজ্ঞাসা করলেন যেরকম যেভাবে বলেছিলাম সেভাবেই নিয়ে এসছেন, তো খাওয়া দাওয়া কিছু করেননি। তো আমি বললাম যে না ম্যাম, খাওয়া দাওয়া কিছু করিনি, শুধু জল আর যেটা আপনি বলেছেন একটা বিস্কুট খেতে পারবো, এটুকুই খেয়েছি, বাস, এই বেশি কিছু খাইনি। তো বললো ঠিক আছে। তো তারপরে ডক্টর কিছু একটা কাগজের সাইডে লেখালেখি করছিল। আর আমার পরে আরেকটা পেশেন্টের অ্যাকচুয়ালি সার্জারি সিজার হওয়ার কথা ছিল, আমার পরেই সিজার তার ছিল। 3 তারিখে আমারই সিজার ছিল, বাট সবার ফার্স্টে সকালবেলা শুরুতেই আমারই সিজার ছিল 6টার সময়। তো গেল, যদি সেটা 6টার সময় শুরু হয়নি, সব কিছু রেডি করতে করতে ডক্টর আস্তে আস্তে 8টা বেজেই গেছিলো। তো ডক্টর তারপরে ডাইরেক্ট ওটি রুমেই ঢুকেছিল 8টার সময়। তো তারপরে আমার সিজার তখন আমার সব কিছু শুরু হলো। আমাকে বাঁ হাতে বিপি মেশিন লাগালো, ডান হাতটা আমার বলেছিল সোজা রেখে দিতে। তো কিছুক্ষণের জন্য ডান হাতটা আমার এমনভাবে রেখেছিল যেন আমি ডান হাতটা না নাড়াই। তো তারপরে আমাকে তারপর ডক্টর আসলেন। ডক্টর এসে বললেন যে আপনার শরীর এখন কেমন লাগছে। আমি বললাম ঠিকই আছে। তো তারপরে বললো যে ঠিক আছে এখন বসে পড়ুন। তা ওখানে আরও 2-3 জন ডক্টর ছিলেন ওই ডক্টরের সাথে, আর 2-4 জন নার্সও ছিলেন। তো ডক্টর আমাকে বললেন যে আপনি এখন বসে পড়ুন। আমি বসলাম। বসার পরে উনি আমাকে বলা হলো যে একটু ঝুঁকে বসুন। তো আমি তোমাদেরকে এখানে একটা কথা বলে দিই, মাথাটাকে তোমরা যতটা পারবে এইভাবে ডাউন করবে, তো সেক্ষেত্রে কি হয় পিঠ কোমরটাকে যতটা বেন্ড করবে ততটা তোমাদেরই সুবিধা। তাহলে কি হবে, সেক্ষেত্রে ব্যথাটা করবে না, ব্যথা একদমই লাগবে না। যতটা কোমর বেন্ড করতে হবে ততটা তোমাদেরই ভালো। তো আমাকে বলেছিল যে বেন্ড করার পরে তারপর আমাকে অ্যানাস্থেসিয়া পুশ করলো। তো আমার তেমনটা লাগেনি। তবে আর হ্যাঁ, যখন আমাকে ওটি রুমে নিয়ে যাচ্ছিল তার আগে সকালবেলাতেই যখন আমাকে কেবিনে ঢুকালো, এটা আমি বলতে একদম ভুলেই গেছিলাম, যখন আমাকে কেবিনে ঢুকালো তখন আমাকে ইঞ্জেকশন পুশ করছিল টেস্ট করার জন্য যে কোনো ইঞ্জেকশন আমার সাইড এফেক্ট হচ্ছে কিনা। তো সেটা আমার হয়নি। তো তারপরে আমাকে অ্যানাস্থেসিয়া করলো, যেটা আর কি আবার ওটি রুমে চলে যাচ্ছি। তো আমাকে অ্যানাস্থেসিয়া করলো, করার পরে অবশ্য একদম পুরো সেন্সলেস হয়ে গেছিলো কিছুক্ষণের জন্য, অনেকটা সময়ের জন্য। তো আমি শুয়ে পড়লাম। তো প্রথমে আমার আমাকে ডক্টর বললেন যে আপনি একটু পাটা নাড়ান, তো দেখি কীরকম পাটা নাড়াতে পারছেন কিনা। তো আমি পাটা নাড়ালাম, বাট হালকা হালকা মনে হচ্ছিলো কি পাটা মনে হয় আমি নাড়াতে পারছি, অ্যাকচুয়ালিতে নাড়ানো যাচ্ছিল না, বাট আমার তবুও মনে হচ্ছিলো আমি পাটা নাড়াতে পারছি। তো ডক্টর টেস্ট করে সব রকমভাবে দেখলেন যে আমার সেন্স চলে গেছে ওখান থেকে। তো তারপরে ডক্টর শুরু করলেন সার্জারি করা।
তো আমাকে সার্জারিতে সুব্রতি ফার্স্টে একটা কোশ্চেন করলেন যে বলুন আপনি কী চেয়েছিলেন, ছিলেন আমি। তো আমি বললাম, আমি একটাই ডক্টরকে রিপ্লাই দিয়েছিলাম যে ম্যাম দেখুন আমি ওরকম কিছু ভাবিনি, তবে এটাও আমার প্রার্থনা যে ঠাকুরের কাছে করেছি যে যেই বাচ্চাই হোক না কেন সে যেন সুস্থ সফল মতো আসে। কারণ আমি ওই সময় বেবিকে নিয়ে প্রচণ্ড নার্ভাস ছিলাম আর প্রচণ্ড টেনশনে ছিলাম, তার জন্যই তাড়াহুড়ো করে ডেলিভারির ডেটটা সিলেক্ট করা হয়েছিল। তো যাই হোক, তারপরে সিজারটা হলো, তারপরে আমি অনেকক্ষণ পরে ফাইনালি আমি আমার বেবির আওয়াজ শুনতে পারলাম। তো আমাকে দেখালো, জিজ্ঞাসা করলো বেবি না গার্ল, তো আমি বললাম বেবি, বয় না গার্ল আমাকে জিজ্ঞাসা করলো, আমি বললাম এটা বেবি বয়। তো বাইরে নিয়ে গিয়ে আমার রিলেটিভ যারা যারা ছিলেন, আমার মা, শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, সবাইকে, আমার বোন, আমার ননাস যে ছিল তাকে সবাইকে দেখালো যে আপনারা সবাই দেখিনি। তো সবাই দেখলো, সবাই তো খুবই খুশি, কিন্তু আমার তো ভিতরে ভিতরে টেনশন হচ্ছিল যে সব বেবি ঠিক আছে কিনা, কী ব্যাপার। আমি ডক্টরকে জিজ্ঞাসা করলাম ঠিক আছে কিনা, তো উনি বললেন যে হ্যাঁ একদম ঠিক আছে। তো তারপরে আমার সিস্টার অপারেশনটা হলো, তো ওটার একটা ভিডিও উনি করেছিলেন সিস্টার অপারেশনটা যেরকমভাবে হচ্ছিলো, কারণ ওটা মানে দুদিকের সিস্টই আমার বেড়ে গিয়েছিল, ওভারিতে যেটা ছিল, রাইট ওভারি লেফট ওভারি দুটোরই সিস্ট বেড়ে গিয়েছিলো। তো হয়ে গেলো যথারীতি। তারপর আমাকে নিয়ে যাওয়া হলো আমার কেবিনে, নিয়ে যাওয়ার পরে ওখানে নিজের পর কিছুক্ষণ কথা বললাম সবার সাথে, তারপর আমি শুয়ে পড়লাম। তারপরে আমার ঘুম পেয়ে গেছিল, আমি ঘুমিয়ে পড়লাম। ও ক্যাথিটার লাগানো ছিল, তো সেই ক্ষেত্রে ওই জন্য কোনো সমস্যা হয়নি, বাথরুমে বারবার যেতে হচ্ছিল না ওই দিন। কিন্তু পরের দিন ক্যাথিটার খুলে নেওয়া হয়েছিল, তো সেই সময় আমার কোনো অসুবিধা তেমন একটা হচ্ছিল না ক্যাথিটার খোলার পরে। তো তারপর আমাকে হাঁটতে হলো, আমাকে বললো তোমাকে হাঁটতে হবে। তো যখন আমি হাঁটাটা শুরু করলাম তখন মানে অনেকে বলে ব্যথা করে না, একবার সত্যি কথা হচ্ছে ব্যথা করে। মানে যখন মানে এক শরীরের একটা এত বড় পার্ট কাটা হয়েছে, তো ব্যথা তো করবেই। যদি এটা বলে কেউ যে না ব্যথা করে না, এটা ভুল ধারণা, ব্যথা করে, বাট ওটা যতক্ষণ পর্যন্ত তুমি না হাঁটবে ততক্ষণ পর্যন্ত ব্যথা করবে। যখন তুমি চলা শুরু করবে তখন আর কোনো ব্যথা থাকবে না। যতটা, আর এই সিজার হওয়ার পরে যতটা পারবে বেশি করে হাঁটাচলা করবে, যত বেশি হাঁটাচলা করতে হবে, হ্যাঁ একটা লিমিট আছে, যত বেশি হাঁটাচলা করবে তত তাড়াতাড়ি তুমি সুস্থ হবে, তত তাড়াতাড়ি বেবিকে নিয়ে তুমি বাড়িতে যেতে পারবে। হাঁটতে আমি বারবার। তো তারপরে যতবার যখন হাঁটা শুরু করলাম না ভালো মতো, তখন আমার ব্যথাটা একদমই সত্যি কথা বলতে কমে গিয়েছিল। তারপরে যখন আমার বেবির কাছে আমাকে নিয়ে যাওয়া হলো ওকে দেখানোর জন্য, এসিতে অ্যাডমিট ছিল, তো ওখানে গিয়ে আমাকে বেবিকে দেখতে হয়েছিল। তো বেবিকে গিয়ে দেখলাম, তো দেখি ও ঠিকই আছে মোটামুটি যথারীতি। তারপর আমি এবার কেবিনে এসে শুয়ে পড়লাম। তো তারপরে ওই দিন তো ওইভাবেই গেল হাঁটাহাঁটি করে। তারপরে পরের দিন যখন ছুটি নিয়ে আসবো তখন অনেক ফর্মালিটিস ছিল, সেগুলো কমপ্লিট করতে করতেই দুপুর হয়ে গেছিলো। তো তারপরে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে তোমরা যখন তোমাদের যখন সিজার হবে তখন কিন্তু ডেলিভারির পরে কিন্তু ডক্টরটিকে অবশ্যই মনে করে বলবে যে স্টুল ক্লিয়ার হওয়ার জন্য দিতে মেডিসিন দিতে, কারণ অনেক ডক্টর কিন্তু দিতে ভুলে যান, কারণ ওনাদের অনেক পেশেন্ট থাকে, স্বাভাবিক ব্যাপার ভুলে যাওয়াটা। বাট তোমরা কিন্তু অবশ্যই মনে করে স্টুল ক্লিয়ার হওয়ার ওষুধটা নিয়ে নেবে, নাহলে কিন্তু ওই যে ডেলিভারির পরে যে তোমাকে ল্যাগ টেনে যেতে হবে সেটাতে কিন্তু একদম প্রাণ বেরিয়ে যায়, কারণ প্রচণ্ড টাইট হয়। তো সেক্ষেত্রে কিন্তু ওটা কিন্তু ওষুধটা কিন্তু ম্যান্ডেটরি, ডক্টরকে বারবার করে বলবে যে স্যার বা ম্যাম আপনি আমাকে স্টুল ক্লিয়ার হওয়ার মেডিসিনটা দিয়ে দিন, তো ওনারা দিয়ে দেবে, বললে পরে দিয়ে দেয়। এবার আমি আসবো এটার সাইড এফেক্ট, সি সেকশনের সাইড এফেক্ট কী আছে সেটার ব্যাপারে বলবো। তো সি সেকশনের সাইড এফেক্ট যেটা আছে সেটা হচ্ছে এখন আমার একটু হালকা হালকা কোমর ব্যথা করে। আর সি সেকশনে যেটা আছে প্রথম 1 মাস টকটা না খাওয়াটা খুবই ভালো, অনেকে বলে টক খাওয়া যায়, বাট আমি সাজেস্ট করবো লেবু বাদ দিয়ে আচার টাচার এগুলো না খাওয়াটাই বেটার। বাট যতটা মেনটেন করে চলা যায় ততটাই খুবই ভালো। যেমন আমার ইউরিন ইনফেকশন হয়েছিল এবং আমার থাইরয়েড হয়েছিল, তো তার জন্য আমাকে অনেক মেনটেন করে চলতে হয়। ভারী জিনিসপত্র যেমন জলের বালতি, কাপড় চোপড় ধোয়া, এগুলো প্রথম 6 মাস যদি না করতে পারো তাহলে খুবই ভালো, ভীষণ ভালো। 6 মাস যদি মেনটেন করে চলতে পারো, যেমন আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা আমাকে ভীষণভাবে হেল্প করেছেন, তার জন্য আমার তেমন একটা কোনো অসুবিধা এখন এই মুহূর্তে হচ্ছে না। আর 6 মাস হতেই চললো আমার। তো তোমাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করবো, যতটা পারো, হ্যাঁ যাদের বাড়িতে হেল্প করার মতো কেউ নেই তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করবো, তাদের হাজব্যান্ড যেন তাদেরকে হেল্প করে। তোমাদের হাজব্যান্ডের সঙ্গে এরকমভাবে কথা বলে নিতে হবে যেন তারা তোমাদেরকে হেল্প করে। আর ভারী জিনিসপত্র যেমন জামা কাপড় কাচা, ভারী জলের বালতি তোলা, জলের গামলা তোলা, এগুলো জিনিস যতটা অ্যাভয়েড করতে পারবে ততটাই ভালো। না হলে কিন্তু কোমর ব্যথা নিয়ে সারা জীবন ভুগতে হবে, কারণ আমি আমার মাকেও দেখেছি, আর মা অনেক কষ্ট পেয়েছেন কোমর ব্যথা, কারণ আমাদের সময় করার মতো মার জন্য কেউ ছিল না।
তার জন্য আমার মাকে এখনো পর্যন্ত অনেক কষ্ট পেতে হয়। তো তার জন্য আমি এটাই সাজেস্ট করবো, তোমরা নিজেরা নিজেদের খেয়াল রাখো আর প্রেগনেন্সিটা খুব ভালো মতো এনজয় করো, কারণ আফটার ডেলিভারি তোমাদের একটু প্রবলেমই হবে যারা প্রথম মা আছো। তো এটা গেল সি সেকশনের সাইড এফেক্টস আর সি সেকশনের এক্সপিরিয়েন্স, বা যেটাকে ওটি এক্সপিরিয়েন্স বলতে পারো তোমরা। আর হ্যাঁ, আফটার ডেলিভারি প্রথম 3 মাসের বা প্রথম 6 মাসের এক্সপিরিয়েন্স কীরকম থাকে নিউবর্ন বেবিদেরকে নিয়ে, তো সেটা আমি তোমাদের সঙ্গে একটা অন্য ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও। এবং যদি তোমাদের আরও বেশি ভালো লাগে তা তোমরা আমার ভিডিওটাকে তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারো, বা যারা উড বি মম আছে তাদের সঙ্গে তোমরা শেয়ার করতে পারো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।